ফুপু আব্বা, কোথায় যাচ্ছি আমরা? ইলার খোঁজ পেয়েছি, তাড়াতাড়ি চলো। আদিবার কথা না বাড়িয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। রাশেদ তালুকদার এসে পড়ল। বেয়াই, আমিও যাব আপনাদের সাথে। মেহরাব খান কিছু না বলে এগিয়ে এসে বসার জায়গা করে দিল। আদিব কিছুটা রাগ রাশেদ তালুকদার আর সাবিহা বেগমের উপরে। যে পদক্ষেপ নিয়েছে সে ভালো করেনি কাজটা। পদক্ষেপ নেওয়াটাই স্বাভাবিক। আপনার বাবা মা হয়ে যা করেছেন সেটা ক্ষমার যোগ্য নয়। গাড়িটা দ্রুত ছুটছে রাতের অন্ধকার রাস্তা ধরে। আদিব স্টিয়ারিংয়ে শক্ত করে ধরে আছে, চোখ সামনে। পেছনের সিটে মেহরাব খান ফোনটা হাতে নিয়ে বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছে। মেসেজটা এসেছে একটা অজানা নম্বর থেকে, শুধু একটা লোকেশন। ইলা এখানে আছে, তাড়াতাড়ি আসুন। মেহরাব খানের মুখে একটা আসর আলো জ্বলে উঠেছে। তিনি রাশেদ তালুকদারকে বললেন, এই লোকেশনটা দেখেন বেআই, এটা ঢাকার রোডের কাছাকাছি। বেয়াই, আমার মনে হয় এটা সত্যি হতে পারে। যাই হোক, চলুন দেখি। আমার মেয়ে যদি সেখানে থাকে। আদিব মুখটা ফিরিয়ে বলল, ফুপু আব্বা, এই নাম্বার কার? কেন কেউ এভাবে লুকিয়ে লুকিয়ে মেসেজ পাঠাচ্ছে? সিসিটিভিতে কিছু না পাওয়ার পর হঠাৎই এই মেসেজ? মেহরাব খান একটু থমকে গেলেন। তার মনের মধ্যে একটা সন্দেহের ছায়া পড়ল, কিন্তু ইলার কথা ভাবে তিনি সন্দেহকে দূরে সরিয়ে দিলেন। যাই হোক, আমরা যাচ্ছি। যদি ইলা সেখানে থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে। গাড়ি ঘন্টাখানেক ছুটে একটা নির্জন এলাকায় পৌঁছালো। লোকেশন পিন অনুযায়ী এটা একটা পুরনো গুদাম ঘরের কাছে। চারপাশে অন্ধকার, দূরে দূরে কয়েকটা আলো জ্বলছে। গাড়ি থামতেই মেহরাব খান দ্রুত নেমে পড়ল। রাশেদ আর আদিবও নামলো, কিন্তু গুদাম ঘরের সামনে কেউ নেই। দরজা খোলা, ভেতরে অন্ধকার। মেহরাব খান ফোনের টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলেন। ইলা, ইলা আসো। এখানে কেউ নেই, এটা ফাঁকা। মেহরাব খানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আবার ফোনটা দেখলেন। লোকেশন এখনো সেখানেই আছে, কিন্তু কোনো মানুষ নেই। হঠাৎ তার মনে পড়ল, এই ধরনের লোকেশন শেয়ার করা যায় স্পুকিং অ্যাপ দিয়ে। কেউ ইচ্ছা করে আমাদের এখানে টেনে এনেছে। এটা এটা একটা ফাঁদ, কেউ আমাদের ভুল পথ দেখিয়েছে। আদিব রাগে ফেটে পড়ল। আমি তো আগেই বলেছিলাম। এই মেসেজ কার? কেন এমন করছে? যে ইলাকে নিয়ে গেছে সে চায় না আমরা তাকে খুঁজে পাই। আর এই লোকেশন, এটা ফেক, পুরোটাই ফেক। রাশেদ তালুকদার মাটিতে বসে পড়লেন। তার চোখে পানি চলে এসেছে। আমার মেয়ে, আমার নাতি নাতনি কোথায় গেল? আমরা যা করেছি তার শাস্তি কি এটাই? রাশেদ তালুকদারের মনে হচ্ছে তার সিদ্ধান্তের জন্যই আজ এই অবস্থা। আদিব ফোন বের করে বলল, আমি পুলিশকে জানাচ্ছি। এই নম্বর ট্র্যাক করতে হবে, আর যে এই মেসেজ পাঠিয়েছে তাকে খুঁজে বের করতেই হবে। ওদিকে দূরের একটা নিরাপদ বাড়িতে ইলা জানালার পাশে দাঁড়িয়ে আছে। শাহরিয়ার তার পাশে এসে বলল, ম্যাম, আমি একটা ফেক লোকেশন পাঠিয়েছি তাদের কাছে। তারা এখন ঢাকার দিকে ছুটছে। ইলা চুপ করে তাকালো। তার চোখে কোনো রাগ নেই, শুধু একটা গভীর কষ্ট। শাহরিয়ার ভাই, আমি চাই না তারা আমাকে আর খুঁজে পাক। আমি শুধু বাচ্চাটাকে নিয়ে শান্তিতে থাকতে চাই। আরিয়ান যা রেখে গেছে সেটাই আমার সব। শাহরিয়ার মাথা নাড়ল। আমি আপনার সাথে আছি ম্যাম। রাত গভীর হচ্ছে। একদিকে ইলা তার নতুন জীবনের স্বপ্ন দেখছে আরিয়ানের স্মৃতি নিয়ে। অন্যদিকে মেহরাব খানরা ফাঁকা গুদাম ঘরে দাঁড়িয়ে বুঝতে পারছে না কি করবে। দূরে কোনো কুকুরের ডাক আর বাতাসে পাতার খসখস শব্দ। মেহরাব খানের গাড়িটা ফাঁকা গুদাম ঘরের সামনে থেমে আছে। তিনি সামনে সিটে হেলান দিয়ে বসে আছেন, চোখ বন্ধ, কিন্তু ঘুম আসছে না। পাশে আদিব ফোনটা হাতে নিয়ে বারবার রিফ্রেশ করছে, যেন কোনো নতুন মেসেজ আসবে। রাশেদ তালুকদার পেছনের সিটে চুপচাপ, মাথা নিচু করে। হঠাৎ মেহরাব খানের ফোনটা ভাইব্রেট করলো। একটা নতুন মেসেজ, অজানা নাম্বার। মেসেজটা খুলতেই তার হাত কেঁপে উঠল। মেসেজ, বেশি চালাকি করবেন না মেহরাব খান। আজকের এই ফেক লোকেশনটা শুধু একটা সতর্ক বার্তা। ইলা সুস্থ আছে, ভালো আছে, তার বাচ্চাটাও নিরাপদ। সঠিক সময় সে যখন নিজে চাইবে তখনই সে আপনাদের কাছে ফিরে যাবে। ততক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি বন্ধ করুন। আর যদি পুলিশে খবর দেন বা আরও যদি চালাকি করেন তাহলে পরিণাম খুব খারাপ হতে পারে। ইলার জন্য ভালো চান তো চুপ করে থাকুন। মেহরাব খানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ফোনটা হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। আদিব ঝুঁকে দেখল। কি হয়েছে ফুপু আব্বা? মেহরাব খান কাপা গলায় বললেন। পরে দেখ। আদিব মেসেজটা পড়ে চোখ বড় বড় করে তাকালো।
এটাকে পাঠিয়েছে? যে ইলাকে নিয়ে গেছে সেই তো। আর এই হুমকি? রাশেদ তালুকদারও মেসেজটা দেখে নিঃশব্দে মাথা নাড়ল। তার গলা শুকিয়ে গেছে। আমরা হয়তো সত্যি অনেক দূরে চলে গেছি। ইলা যদি নিজে না চায় তাহলে আমরা কি করব? আমি জানি আমার মেয়ে অনেক অভিমানী। মেহরাব খান চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি আমার ছেলের বউকে হারাতে চাই না, কিন্তু এই মেসেজ এটা স্পষ্ট বলছে ইলা নিরাপদ। আর আমরা যদি আরো চাপ দিই হয়তো সে আর কখনো ফিরবে না। আদিপ রাগে দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু আমরা কি চুপ করে থাকবো? কেউ আমাদের মেয়েকে লুকিয়ে রেখেছে, হুমকি দিচ্ছে, আর আমরা কিছু করব না? মেহরাব খান ধীরে ধীরে মাথা নাড়লেন। না আদিপ, আজ রাতে আমরা বাড়ি ফিরবো। পুলিশকে জানাবো না। কালকে দেখি ইলার রাগ কমে কিনা। আমি চাই না আমার নাতি নাতনির কোনো ক্ষতি হোক। ইলা যদি সত্যি সুস্থ থাকে আর যদি সে ফিরতে চায় তাহলে আমরা অপেক্ষা করব তার ফিরার। গাড়ির ভেতর নীরবতা নেমে এলো, শুধু ইঞ্জানের হালকা গুঞ্জন। এদিকে দূরের সে নিরিবিলি বাড়িতে শাহরিয়ার ফোনটা টেবিলে রেখে ইলার দিকে তাকালো। ইলা জানালার পাশে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। তার হাতে আরিয়ানের সেই পেনড্রাইভটা এখনো ধরা। ম্যাম, মেসেজটা পাঠিয়ে দিয়েছি। তারা এখন বুঝবে যে আপনি নিরাপদ। আর আপনি যখন নিজে চান তাহলে আমি আপনাকে তাদের কাছে পৌঁছে দেব। ইলা ধীরে ধীরে ঘুরে তাকালো, তার চোখে পানি, কিন্তু মুখে একটা শান্ত ভাব। না শাহরিয়ার ভাই, আমি এখনো প্রস্তুত নই। আবার বাচ্চাটা যতদিন না একটু বড় হয় আমি কাউকে মুখ দেখাতে চাই না। আমার মা বাবা তারা যেন বুঝতে পারে যা করেছেন তার দাম কতটা। বাবা মার থেকে সন্তান দূর করার কষ্ট। শাহরিয়ার মাথা নাড়ল। যেমন আপনি বলবেন ম্যাম, আমি আপনার ছায়া হয়ে থাকবো। ইলা আবার জানালার দিকে তাকালো। রাতের আকাশে একটা তারা ঝলমল করছে। সে মনে মনে বলল, ভয়েস কিং, আপনি দেখছেন তো আমি আর আমাদের বাচ্চা আপনার দেওয়া সুরক্ষায় আছি। রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ইলা জানালার পাশে দাঁড়িয়ে আরিয়ানের স্মৃতিগুলো হাতটাচ্ছিল। হঠাৎ শাহরিয়ার ফোনের তীক্ষ্ণ ভাইব্রেশন শব্দে তার ধ্যান ভাঙল। শাহরিয়ার তখন ল্যাপটপে কিছু কোডিং চেক করছিল। মেসেজটা আসতেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। শাহরিয়ার দ্রুত মেসেজটা ওপেন করলো। সেখানে লেখা, কাবির, তোমরা যেখানে আছো সেই লোকেশনটা আর সিক্রেট নেই। খান বাড়ির ভাড়া করা লোক আর ডিবির একটা টিম ওই এরিয়ার টাওয়ার লোকেশন ট্র্যাক করেছে। আধা ঘন্টার মধ্যে ওরা ওখানে পৌঁছাবে। মুভ নাও। শাহরিয়ার চোয়াল শক্ত হয়ে গেল। সে জানতো কাজটা তো সহজ হবে না। মেহরাব খান এবং রাশেদ তালুকদার প্রভাবশালী মানুষ, তারা হাত গুটিয়ে বসে থাকার পাত্র নন। সে দ্রুত ইলার ঘরে গিয়ে দাঁড়ালো। ম্যাম, আমাদের হাতে সময় খুবই কম, এখনই বের হতে হবে। ইলা অবাক হয়ে তাকালো। কেন শাহরিয়ার ভাই, কি হয়েছে? ওরা আমাদের পিছু নিয়েছে, হয়তো কোনোভাবে আইপি ট্র্যাপ করে ফেলেছে। আপনি দ্রুত তৈরি হয়ে নিন, মাত্র 5 মিনিট সময় পাবেন। স্যার দেওয়া ওই ল্যাপটপ আর পেন ড্রাইভটা নিতে ভুলবেন না। ইলার প্রশ্ন করল না। সে বুঝতে পারছে পরিস্থিতি কতটা ঘোলাটে। শাহরিয়ার ইতিমধ্যে বাইরে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে রেখেছে। অন্ধকার গলি দিয়ে শাহরিয়ার খুব সাবধানে গাড়ি বের করলো। হেডলাইট জ্বালালো না, পাছে কেউ দেখে ফেলে। শহর পার হয়ে হাইওয়েতে উঠতে সে গাড়ির গতি বাড়িয়ে দিল। ইলা পেছনের সিটে বসে কাঁপছিল। তার মনে হচ্ছে এক অজানা গন্তব্যের দিকে সে ছুটে চলেছে। শাহরিয়ার ভাই, আমরা কোথায় যাচ্ছি? ম্যাম, আরিয়ান স্যারের শেষ স্বপ্নর ঠিকানায় সিলেটে। আপনার জন্য ওখানে একটা দুর্গ বানিয়ে রেখেছে। বাইরের কেউ সহজে ওখানে পৌঁছাতে পারবে না। আর ওই এলাকাটা আমার পরিচিত। ওখানে আমার কিছু বিশ্বস্ত লোক আছে যারা আপনার ছায়া হয়ে থাকবে। ইলা জানালার বাইরে তাকালো। অন্ধকার ছিঁড়ে গাড়িটা এগিয়ে চলেছে। মনে মনে ভাবল, আরিয়ান, তুমি মরেও আমাকে কতটা আগলে রেখেছ। তোমার প্রতিটি পদক্ষেপ যেন আমার জন্য দোয়া। ভোর হতে না হতেই গাড়ি সিলেটের চা বাগানে রাকা বাঁকা পথ ধরল। চারদিকে সবুজের সমারোহ আর কুয়াশার চাদর। পাহাড়ের ঢালে একটা ছবির মতো সুন্দর ডুপ্লেক্স কাঠের বাড়ি দেখা যাচ্ছে। শাহরিয়ার গাড়িটা বাড়ির প্রধান গেটে থামালো, যেখানে বড় করে লেখা ইলা রিয়ানের স্বপ্ন বাগান। গাড়ি থেকে নেমে ইলা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, ঠিক যেমনটা আরিয়ান ভিডিওতে বলেছিল। ছিমছাম শান্ত আর স্নিগ্ধ।
বাড়ির সামনে ফুলের সমাহার, যেখানে ইলা ফুলের জন্য হাজার হাজার ফুলের গাছ লাগানো হয়েছে। এগুলো একদিনের ফল না। আরিয়ান ফুলপ্রেমী, এটা সবাই জানে। কিন্তু আরিয়ানের সুন্দর ফুলের মাঝে ফুলের রানী ইলা ফুলকে রাখতে চেয়েছিল, তাই ইলা এখানে আসার আগেই সব সাজিয়ে রেখেছিল। ম্যাম, এটাই আপনাদের সেই স্বপ্নের বাড়ি। এখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। আমি নিচের তলায় থাকবো, আর আপনাকে দেখভালের জন্য একজন বিশেষ মহিলাকে রেখেছি। আপনি এখন সম্পূর্ণ নিরাপদ। ইলা বুক ভরে নিঃশ্বাস নিল। সে তার মনে হলো এখানে শুধু সে আর তার অনাগত সন্তান নয়, আরিয়ানের অস্তিত্ব মিশে আছে বাতাসের প্রতিটি কোণা জুড়ে। ইলা মনে মনে হাসল, এক বিষণ্ণ হাসি। সে জানালো তার বাবা মা তাকে খুঁজছেন, কিন্তু এই দূরত্বটুকু এখন খুব প্রয়োজন। তাদের বুঝতে হবে সম্পর্কের চেয়ে জেদ বড় হলে কি পরিমাণ মাসুল গুনতে হয়। ইলা পেটে হাত দিয়ে আলতো করে হাত বোলালো। ভয় নেই সোনা, তোর বাবা আমাদের জন্য সব ব্যবস্থা করে গেছেন। আমরা এখন শান্তিতে থাকবো। অন্যদিকে আটটাইতে মেহেরাব খান আর রাশেদ তালুকদার সেই বাড়িতে এখন পাগলের মতো এদিক ওদিক ছুটছেন। আদিব বারবার ফোন করছে বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো সূত্র মিলছে না। ফুপু আব্বা, ওরা অনেক বেশি স্মার্ট। আমাদের প্রতিটি মুভ ওরা আগে থেকেই জেনে যাচ্ছে। মেহেরাব খান পাথরের মতো বসে রইলেন। তিনি বুঝতে পারছেন লড়াইটা এখন আর তার শুধু তার বৌমার সাথে নয়, লড়াইটা আরিয়ানে রেখে যাওয়া সেই অদৃশ্য শক্তির সাথে যা ইলাকে ঘিরে রেখেছে। ইলা বাড়িটা দেখছে, তার মনে হচ্ছে সে কোনো রূপকথার রাজ্যে চলে এসেছে। আরিয়ান ভিডিওতে যা বলেছিল, চোখের সামনের এই দৃশ্য তার চেয়েও হাজার গুণ বেশি সুন্দর, ঠিক যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। বাড়িটি সম্পূর্ণ প্রাকৃতিক কাঠের তৈরি একটি ডুপ্লেক্স বাড়ি। এর ঢালু ছাদ আর পাথরের তৈরি দীর্ঘ চিমনটি আভিজাত্য আর শান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বড় বড় কাচের জানালা দিয়ে বিকেলের সোনালি রোদ ভেতরের আসবাবপত্রগুলোকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। আর সব থেকে আকর্ষণীয় জিনিস হলো বাড়ির চারপাশ ঘিরে আছে অগণিত বুনো আর বিদেশি ফুলের গাছ। গোলাপি ডালিয়া, বেগুনি ল্যাভেন্ডার আর হলুদ সূর্যমুখী মিলে যেন এক রঙের উৎসব বসিয়েছে। এই ফুলের গন্ধে চারপাশের বাতাস ভারী হয়ে আছে, যা ইলার ক্লান্ত মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিচ্ছে। প্রধান ফটক থেকে বাড়ি পর্যন্ত চলে গেছে আঁকাবাঁকা একটি পাথুরে পথ। প্রতিটি পাথরের ভাঁজে মিশে আছে আরিয়ানের ভালোবাসা আর ইলার জন্য রাখা আগাম সুরক্ষা। যত দূর যায় শুধু ফুল আর ফুল। আরিয়ান আর ইলা ফুল এর জন্য একটা ফুলের রাজ্য বানিয়ে দিয়েছে, আর সেখানকার রানী হলো ইলা ফুল। বাড়ির ঠিক পেছনেই দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড় আর ঘন বন। আকাশটা সেখানে একদম নিচু হয়ে মেঘের সাথে লুকোচুরি খেলছে। ইলা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে পড়ল আরিয়ানের সেই কথাগুলো। ইরাফুল, আমাদের একটা বাড়ি হবে যেখানে শুধু তুমি আর আমি থাকবো। চারপাশটা ফুলে ফুলে ভরে থাকবে, আর পাহাড়ের আড়ালে হারিয়ে যাব আমরা। আজ আরিয়ান নেই, কিন্তু তার সে স্বপ্ন আজ বাস্তব। ইলা ধীর পায়ে পাথরের পথ ধরে এগোল। তার প্রতিটি পদক্ষেপে যেন আরিয়ানের গলার স্বর প্রতিধ্বনিত হচ্ছে। সে বিড়বিড় করে বলল, ভয়েস কিং, আপনি ঠিক এমনই চেয়েছিলেন না? দেখুন, আপনার ইলা ফুল আজ আপনার তৈরি করাই নন্দন কাননে চলে এসছে। এখানে কেউ আমাদের আলাদা করতে পারবে না। ইলা যখন পাহাড়ের গায়ে মেঘেদের লুকোচুরি দেখছিল, তখন বাগানে দাঁড়িয়ে থাকা শাহরিয়ারের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে শাহরিয়ার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। ফোনের স্ক্রিনে নামটা সেভ করা আমার জুলিয়েট। শাহরিয়া ফোনটা রিসিভ করে একটু আড়ালে গিয়ে নিচু স্বরে বলল, বলেন ম্যাডাম, আপনার খবর কি? আমার শ্বশুর মশাইয়ের এখন কি অবস্থা? ওনারা কি এখনো ওনাদের ছেলের বউকে পাগলের মতো খুঁজছেন, নাকি কিছুটা শান্ত হয়েছেন? ফোনের ওপাশ থেকে নোহা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলল, কাবির, মজা ছাড়ো। তুমি কাজটা মোটেও ঠিক করছো না। অন্তত আব্বু আম্মুকে সত্যিটা জানানো উচিত ছিল। ইলা ভাবিকে নিয়ে এনারা যে কি পরিমাণ টেনশন করছেন সেটা তুমি সামনে না থাকলে বুঝবে না। আম্মু তো খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। শাহরিয়ার মুখের হাসি কিছুটা মিলিয়ে গেল।
সে নোহাকে খুব ভালোবাসে, কিন্তু আরিয়ানের শেষ নির্দেশ তার কাছে সবকিছুর উপরে। নোহা, তুমি আবেগ দিয়ে ভাবছ, আর আমি ভাবছি বাস্তবতা দিয়ে। ওদিন হাসপাতালে ইলা ম্যাডামের বাবা মা যা করতে যাচ্ছিলেন, তাদের হাতে ম্যাডামকে ছেড়ে দেওয়া মানে তার আর বাচ্চার বড় কোনো ক্ষতি হওয়া। আরিয়ান স্যার আমাকে ইলা ম্যাডামের ছায়া হতে বলেছিলেন, আর আমি সেটাই করছি। আমি জানি কাবির, ভাবির সুরক্ষা আমাদের কাছেও অনেক বড়, কিন্তু এভাবে আমাদের থেকে লুকিয়ে রেখে তুমি আব্বু আম্মুর মনে যে কষ্ট দিচ্ছ, সেটা কি ঠিক? ওনারা তো কষ্ট পাচ্ছে, ওনাদের ভুলটা কোথায় ছিল বলো? আমাকে ভুল তো এলা ভাবির মা বাবা করেছে। বুঝতে পারা আর শুধরে নেওয়ার মধ্যে পার্থক্য আছে নোহা। ইলা ম্যাম এখনও মানসিকভাবে খুব বিধ্বস্ত। এই মুহূর্তে কোনো নাটকীয়তা ওনার সহ্য হবে না। আপাতত উনি শান্তিতে থাকুক। তুমি শুধু বাড়ির পরিস্থিতির দিকে নজর রাখো। কোনো নতুন ঝামেলা হলে আমাকে জানিও। নোহা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, কিন্তু কথা দাও, ভাবি আর বাচ্চা পুরো সুস্থ থাকলে তুমি নিজেই ওনাকে নিয়ে আসবে। আমি আর কতদিন আব্বুর সাথে অভিনয় করব যে আমি কিছু জানি না? কথা দিলাম, সময় হলে ইলা ম্যাম নিজেই ফিরবে। সাবধানে থেকো জুলিয়েট। ফোনটা রেখে শাহরিয়া যখন উপরে বারান্দার দিকে তাকালো, দেখলো ইলা অপলক দৃষ্টিতে বাগানের ফুলের দিকে তাকিয়ে আছে। শাহরিয়ার মনে মনে বলল, স্যার, আমি হয়তো অনেকের কাছে ভিলেন হচ্ছি, কিন্তু আপনার আনামত রক্ষা করতে আমি সব অপরাধ মাথা নিতে রাজি। মনে মনে এটা ভেবে শাহরিয়া তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নোহার সাথে কথা বলার পর তার মনটা অতীতে ফিরে গেল। অনেকেই হয়তো ভাবছে শাহরিয়ার কেন ইলার জন্য নিজের ক্যারিয়ার জীবন সব বাজি ধরছে, তো এর পেছনে লুকিয়ে আছে এক পাহাড় সম কৃতজ্ঞতার গল্প। শাহরিয়ারের অতীত। শাহরিয়ার এই দুনিয়ায় একদম একা। এতিমখানায় বেড়ে ওঠা ছেলেটার মাথার উপর কোনোদিন আপনজনের ছায়া ছিল না। 2 বছর আগে ঘটনাক্রমে নোহার সাথে তার পরিচয় এবং প্রেম। নোহা তখন ক্লাস 9-এ পড়ত, কিন্তু একজন এতিম পরিচয়হীন যুবকের পক্ষে খানবাড়ির মেয়ের দিকে তাকানো ছিল দুঃসাহসের নামান্তর। সেদিন ছিল বৃষ্টির বিকেল। শাহরিয়ার নোহা যখন আটরাই নদীর পাড়ে দাঁড়িয়ে নিজেদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল, ঠিক তখনই আরিয়ান তাদের দেখে ফেলে। আরিয়ানের সেই তীক্ষ্ণ চাহনি দেখে শাহরিয়ার রক্ত হিম হয়ে গিয়েছিল। সে ভেবেছিল আজ হয়তো তার শেষ দিন, কিন্তু আরিয়ান সেদিন শাহরিয়ারকে মারধর বা পুলিশে না দিয়ে নিজের গাড়িতে তুলে নিয়েছিল। নির্জন এক জায়গায় গাড়ি থামিয়ে আরিয়ান বলেছিল, আমার বোনকে ভালোবাসার সাহস যখন করেছো, তখন তাকে আগলে রাখার যোগ্যতাও তোমার থাকতে হবে শাহরিয়ার। আমি চাই না আমার বোন কোনো পরিচয়হীন মানুষের সাথে জীবন কাটাক। শাহরিয়ার মাথা নিচু করে বলেছিল। স্যার, আমার এই পৃথিবীতে কেউ নেই। আরিয়ান তখন তার কাঁধে হাত রেখে বলেছিল, আজ থেকে আমি আছি। আমি তোমার সব ব্যবস্থা করছি। তোমাকে গোয়েন্দা বিভাগে যোগ দেওয়ার সুযোগ করে দেব, কিন্তু শর্ত একটাই, নোহার বিয়ের বয়স না হওয়া পর্যন্ত এই সম্পর্কের কথা বাড়ির কেউ জানবে না। তুমি নিজেকে প্রমাণ করো, তারপর আমি নিজে তোমাদের বিয়ে দিয়ে দেব। আরিয়ান তার কথা রেখেছিল। শাহরিয়ার মেধা আর আরিয়ানের ছত্র ছায়ায় সে আজ চৌকস এক অফিসার। আরিয়ান থেকে শুধু পেশাই দেয়নি, তাকে একটা পরিচয় দিয়েছে, ভাই হিসেবে আগলে রেখেছে। আজ আরিয়ান নেই, কিন্তু তার সেই উপকারের ঋণ শাহরিয়ার কোনোদিন শোধ করতে পারবে না। ইলা আর তার অনাগত সন্তান এখন শাহরিয়ার কাছে শুধু আরিয়ানের আমানত নয়, তার অস্তিত্বের অংশ। আরিয়ান থেকে বিশ্বাস করে নোহার দায়িত্ব দিয়েছিল, আর মরার আগে দিয়ে গেছে তার ইলা ফুলের দায়িত্ব। শাহরিয়ার মনে মনে বলল, স্যার, আপনি আমাকে শূন্য থেকে পূর্ণতা দিয়েছেন। আজ যদি আমাকে সারা দুনিয়ার সামনে ভিলেন হতে হয় কিংবা নোহার থেকে দূরে থাকতে হয়, তবুও আপনার পরিবারের সুরক্ষায় আমি এক চুলো লড়ব না। এটাই আপনার সেই এতিম ছোট ভাইয়ের কৃতজ্ঞতা। উপর থেকে ইলা নিচে তাকিয়ে দেখলো শাহরিয়ার শক্ত মুখে দূরে তাকিয়ে আছে। ইলা জানে না এই মানুষটার ত্যাগের গভীরতা কতটুকু, আর কেনই বা এতটা আগলে রেখেছে তাকে, কিন্তু সেটা বুঝতে পারছে যে ঝড়ের রাতে বাতিঘর হয়ে শাহরিয়ার তাকে ঠিক পথেই নিয়ে যাচ্ছে। শাহরিয়ার বাগানের রাস্তা দিয়ে হাঁটছিল,
তখন তাকে কোনো হিরোর চেয়ে কম মনে হচ্ছে না। 6 ফুট উচ্চতা, সুঠাম দেহের গঠন আর জিম করা পেশিবহুল শরীর সব মিলিয়ে এক চূড়ান্ত পুরুষদীপ্ত চেহারা। গোয়েন্দা বিভাগের এই চৌকস অফিসারের প্রতিটি পদক্ষেপে মিশে আছে এক অদ্ভুত আভিজাত্য আর স্টাইল। তার শার্প জলাইন আর গভীর কালো চোখের চাহনিতে এমন এক সম্মোহনী শক্তি আছে যে কেউ প্রথম দেখাতেই তার ব্যক্তিত্বের প্রেমে পড়তে বাধ্য। পরনে তার নেভি ব্লু রঙের একটি ফিটিং টি শার্ট আর কার্গো প্যান্ট, যা তার সুগঠিত শরীরের ভাঁজগুলোকে স্পষ্ট করে তুলেছে। শাহরিয়ার শুধু সাহসীই নয়, সে অসম্ভব রকমের সুদর্শন এবং স্টাইলিশ। বাড়ির বারান্দা থেকে ইলা নিচে তাকিয়ে শাহরিয়ারকে দেখছিল। সে মনে মনে ভাবল, আরিয়ান কেন এই ছেলেটির উপর এতটা ভরসা করেছিল তা আজ স্পষ্ট। শাহরিয়ার ব্যক্তিত্বের মধ্যেই এক ধরনের নিরাপত্তা লুকিয়ে আছে। শাহরিয়ার পকেট থেকে ফোন বের করে নেহার একটি ছবির দিকে তাকিয়ে মৃদু হাসল। এই পাথরের মতো শক্ত হৃদয়ের মানুষটিও যে কতটা রোমান্টিক হতে পারে তা কেবল নোহাই জানে। তার ঠোঁটের কোণে ঝুলে থাকা সেই রহস্যময় হাসিটি কেবল নোহার জন্যই বরাদ্দ। হঠাৎ সে খেয়াল করল ইলা ওপর থেকে তাকে দেখছে। শাহরিয়ার মুহূর্তেই তার রোমান্টিক ভাবমূর্ত ছেড়ে ফেলে গম্ভীর হয়ে গেল। সে দ্রুত ইলার কাছে এগিয়ে এলো। ম্যাম, আপনি এখনো ঘুমাননি? রেস্ট করুন, আপনার শরীরের জন্য ভালো না এই স্ট্রেস। ভিতরে যান প্লিজ। ইলা আলতো হেসে বলল, শাহরিয়ার ভাই, আপনি আরিয়ানের কথা এতটা মানেন কেন? আপনার কি নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই? শাহরিয়ার কিছুক্ষণ চুপ থেকে পাহাড়ের দিকে তাকিয়ে বলল, আমার চাওয়া পাওয়া বলতে এই দুনিয়ায় কেবল আরিয়ান স্যারের আনামতগুলোকে সুস্থ রাখা। আমি যখন এক পরিচয়হীন এতিম ছিলাম তখন স্যার আমাকে টেনে তুলেছিলেন। আমার মতো এই সাধারণ একজনকে এই লাইফ স্টাইল এই চাকরি দিয়েছে। তাই আমি আরিয়ান স্যারের দেওয়া সম্মান রাখতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। ইলা শাহরিয়ারের কথায় এক গভীর বিষণ্ণতা আর কৃতজ্ঞতা খুঁজে পেল। এই মানুষটি নিজের জীবনের রঙিন স্বপ্নগুলো বিসর্জন দিয়ে আজ তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। শাহরিয়ার ঘড়ি দেখে বলল, ম্যাম, আজ বিকালে বাড়ির চারপাশে বাগান একটু হেঁটে দেখাবো। ভয় পাবেন না, এখানে আপনি সুরক্ষিত। ইলা মাথা নাড়ল। সে জানে এই সুদর্শন যুবকের চোখের আড়ালে লুকিয়ে আছে এক ক্ষুরদার মস্তিষ্ক, যা তাকে পৃথিবীর সব বিপদ থেকে আড়াল করে রাখবে। বিকেলের সোনাঝরা রোদ যখন সিলেটের পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে, তখন ইলা ধীরে ধীরে বাংলোর সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। পরনে তার একটি হালকা সুতির নীল শাড়ি, যা থেকে ফুলেল পরিবেশে এক অপার্থিব স্নিগ্ধতা দিয়েছে। শাহরিয়ার নিচে আগে থেকেই অপেক্ষা করছিল। ইলাকে আসতে দেখে সে এগিয়ে গিয়ে সম্মানের সাথে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আসুন ম্যাম, এই সময় হাঁটলে আপনার শরীর মন দুটোই ভালো থাকবে। তারা দুজন পাথরে পথ ধরে বাগানের দিকে এগিয়ে গেল। চারপাশে ল্যাভেন্ডার আর ডালিয়ার সুবাসে ইলার মনের মেঘগুলো যেন মুহূর্তের জন্য কেটে গেল। ইলা হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। শাহরিয়ার ভাই, আরিয়ান তো এখানে আসতে পারেনি, তাহলে এত সুন্দর করে বাগানটা সাজালো কে? শাহরিয়ার একটু হাসল। এই হাসিতে মিশেছিল আরিয়ানের প্রতি গভীর শ্রদ্ধা। আরিয়ান স্যার এটা 2 থেকে 3 মাস আগেই রেডি করেছিল। সম্ভবত স্যার যেদিন জানতে পেরেছিল 1 বছর ধরে যে মেয়েকে খুঁজেছে সেটা আপনি, এখন থেকেই স্যার চেয়েছিল 8 মাসে আপনাকে যা কষ্ট দিয়েছে 8 যুগের বেশিও আপনাকে ভালোবাসা দিবে। তাই গোপনে এখানে এইসব করেছে। তিনি আমাকে বলতেন, শাহরিয়ার, কোনো একদিন আমি এই চাকরি থেকে রিটায়ার্ড হয়ে ইলাফুলকে নিয়ে এখানে চিরদিনের জন্য চলে আসব। এখানে আমার নিজের হাতে লাগানো ফুল গাছের সমাহার থাকবে। ওনার অবর্তমানে আমি মালিদের নির্দেশ দিয়ে রেখেছি, ঠিক ওনার মতোই যেন যত্ন নেয়। ইলার চোখে জল টলমল করে উঠল। সে গাছটির একটি পাতায় হাত রেখে বিড়বিড় করে বলল, আপনি সবসময় গোছানো ছিলেন ভয়েস কিং, শুধু নিজের চলে যাওয়াটা অগোছালো করে দিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে শাহরিয়ারের ঘড়িটা বিপ বিপ করে উঠল। তার কপালে আবার ভাঁজ পড়ল।
সে দ্রুত তার পকেট থেকে একটি ছোট ডিভাইস বের করে চেক করলো। ম্যাম, আমাদের ভিতরে যেতে হবে। বাড়ির আশেপাশে কিছু ড্রোন মুভমেন্ট লক্ষ্য করছি। মনে হচ্ছে কেউ আকাশ পথে আমাদের লোকেট করার চেষ্টা করছে। ইলা আটকে উঠল। ড্রোন? তার মানে কি বাবা আব্বু আমাদের খুঁজে পেয়েছে? শাহরিয়ার ইলাকে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে আসতে আসতে বলল। এটা ঠিক বলা যাচ্ছে না স্যার। জব সেক্টরে অনেক শত্রু বানিয়েছিলেন, তার উপর আমার ডিপার্টমেন্টের কিছু লোকও আপনার হুদিস পেতে মরিয়া। আপনি কোনো চিন্তা করবেন না, এই বাড়িটি সিগন্যাল জ্যাম দিয়ে সুরক্ষিত। ড্রোনটা এখানে ঢোকার আগে ক্রাশ করবে। শাহরিয়ার কথা শেষ হতে না হতে পাহাড়ের ঢালে কিছু একটা ভেঙে পড়ার শব্দ শোনা গেল। শাহরিয়ার ঠোঁটে সেই রহস্যময় বিজয়ের হাসি ফুটে উঠল। শিলাকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে নিজের রাইফেল হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেল। অন্যদিকে আত্রাইতে খান বাড়িতে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মেহরাব খান সোফায় বসে আছেন, তার সামনে দাঁড়িয়ে আছে আদিব এবং ডিবির একজন অফিসার। স্যার, আমরা সিলেটের ওই আরিয়ানের কেনা জোনটায় আমাদের ড্রোন সিগন্যাল হারিয়ে ফেলেছে। ওখানে হাই লেভেলের কোনো জামার বসানো আছে, যার কারণে ড্রোন ঢুকতে পারছে না। আমাদের সন্দেহ যে ইলাকে যে নিয়ে গেছে সে সাধারণ কেউ না। মেহরাব খান গর্জে উঠলেন। আমার কাছে সাধারণ অসাধারণের কিছু নেই। আমার বৌমাকে আমার ফেরত চাই। আদিব এখনই গাড়ি বের করো, আমি নিজে সিলেট যাব, দেখি কে এই মানব। নোহা কোনার টেবিল থেকে সবটা শুনছিল। তার বুক দুরু দুরু করছে। সে জানে শাহরিয়া যা করছে তা ইলার ভালোর জন্যই, কিন্তু তার বাবা এখন রুদ্রমূর্তি ধারণ করেছেন। নোহা গোপনে ফোন বের করে দ্রুত একটি টেক্সট পাঠালো শাহরিয়ারকে। বাবা সিলেটে যাচ্ছে, সাথে বিশাল ফোর্স। তোমরা দ্রুত ওখান থেকে সরার ব্যবস্থা করো, প্লিজ সাবধানে থেকো। সিলেটের বাংলোতে শাহরিয়ার মেসেজটা দেখে চোয়াল শক্ত করলো। সে ইলাকে বলল, আপনাকে একটা ছোট ক্লিপ ভিডিও রেকর্ড করতে হবে। ইলা অবাক হয়ে প্রশ্ন করলো, কেন শাহরিয়ার ভাই, কি হয়েছে? শাহরিয়া জানালার বাইরের দিকে তাকিয়ে বলল, মেহরাব খান আমাদের অ্যাড্রেস জেনে ফেলেছে, তাই আপনাকে একটা ভিডিও রেকর্ড করে এমন কিছু বলতে হবে যেন তারা আপনার খোঁজে এখানে আর না আসে। শাহরিয়ারের কথা শুনে ইলা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আছে। জানালার বাইরে পাহাড়ের ঢালে কুয়াশা নামতে শুরু করেছে, আর সন্ধ্যার আলো ধীরে ধীরে নিভে আসছে। ইলা ধীরে ধীরে শাহরিয়ারের দিকে তাকালো। একটা ভিডিও? কিন্তু আমি কি বলবো? শাহরিয়ার শান্ত গলায় বলল, ম্যাম, আপনি শুধু সত্যিটা বলবেন। বলবেন যে আপনি নিরাপদে আছেন, ভালো আছেন, কেউ যেন আপনাকে এখানে খুঁজতে না আসে, কারণ তারা যত আসবে তত বিপদ বাড়বে। ইলা কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল, যেন নিজের ভেতরের সাহসটা খুঁজে নিচ্ছে। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, ঠিক আছে। শাহরিয়ার ফোনটা বের করে ক্যামেরা অন করলো। ড্রয়িং রুমের নরম আলোয় ইলা সোফায় বসে পড়ল। তার চোখে এখনো অশ্রুর আভা, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি। ক্যামেরা অন হতেই কয়েক সেকেন্ড নীরবতা রইল। তারপর ইলা ধীরে ধীরে কথা বলা শুরু করলো। ভিডিও বার্তা। আসসালামু আলাইকুম আব্বা, আব্বু, আম্মা, আম্মু, রায়েব ভাইয়া, আবিদ ভাইয়া আর বাড়ির সবাই। আমি জানি আপনারা এখন খুব চিন্তায় আছেন, আমাকে খুঁজতে হয়তো অনেক জায়গায় চেষ্টা করছেন, কিন্তু আমি আপনাদের একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি নিরাপদে আছি। আমার সাথে কেউ খারাপ কিছু করেনি, কেউ আমাকে জোর করে কোথাও নিয়ে যায়নি। আমি নিজের ইচ্ছেতে এখানে আছি। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, তাই আমার জন্য এতটা চিন্তা করছেন, কিন্তু দয়া করে আমার জন্য আর কোনো ঝামেলায় জড়াবেন না। আপনারা যদি এখানে আসেন তাহলে আমি সত্যি হারিয়ে যাব আর কখনো খুঁজে পাবেন না। আমি এখন একটু সময় চাই নিজের জন্য, নিজের মনটা গুছিয়ে নেয়ার জন্য। আব্বু, তুমি সবসময় বলতে মানুষকে তার নিজের মতো করে বাঁচতে দিতে হয়। আজ আমি শুধু সেই সুযোগটাই চাইছি। তোমরা যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমাকে বিশ্বাস করো, আমি ভালো আছি, সত্যিই ভালো আছি। আর একটা কথা আব্বা, দয়া করে কেউ সিলেটে আসবে না আমাকে খুঁজতে, এতে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। আমি সত্যিই চলে যাব অন্য কোথাও। আমি যখন মনে করব সময় হয়েছে তখন নিজেই আপনাদের সামনে গিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আমি ভালো আছি, আমাকে আমার মতো থাকতে দিন।
ভিডিও শেষ হতে ইলার চোখ বেয়ে একটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। শাহরিয়ার ফোনটা ধীরে বন্ধ করলো। তার চোখেও যেন অদ্ভুত এক সম্মান ফুটে উঠল। ম্যাম, আপনি খুব সাহসী। ইলা মৃদু হেসে বলল। সাহসী না, শুধু চাই না আর কেউ আমার জন্য কষ্ট পাক। শাহরিয়া সে ভিডিওটার সাথে সাথে মেহরাব খানকে পাঠিয়ে দিল আত্রায়ের বাড়িতে। মেহরাব খান তখন বের হওয়ার জন্য প্রস্তুত। বাইরে ইতিমধ্যে একটা গাড়ি দাঁড়িয়ে গেছে। ঠিক তখনই ফোনে ভিডিওটা এলো। আদিপ, একটা ভিডিও এসেছে ইলার। সবাই থমকে গেল। ভিডিওটা চালু হতে পুরো ঘরে নীরবতা নেমে এলো। ইলার কণ্ঠস্বর ঘরের ভেতর ভেসে উঠল, শান্ত, ধীর কিন্তু দৃঢ়। ভিডিও শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। মেহরাব খান ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তার চোখে কঠিন রাগটা যেন একটু নরম হয়ে এলো। আদিপ নিচু গলায় বলল। মনে হচ্ছে ও সত্যি ভালো আছে। ঘরের অন্যরাও ধীরে ধীরে বলল। যদি ভালো থাকে তাহলে থাক, ওকে জোর করে আনা ঠিক হবে না। ও নিজে ফিরতে চাইলে ফিরবে। মেহরাব খান দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে, যদি আমার বৌমা ভালো থাকে তাহলে থাক, কিন্তু মনে রেখো এই বাড়ির দরজা তার জন্য সবসময় খোলা থাকবে। নোহা চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে স্বস্তির জল জমে উঠল। সিলেটের বাংলোতে রাত নেমে এসেছে। দূরের পাহাড়ে কুয়াশা ছড়িয়ে পড়েছে। ইলা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনে হলো আজ প্রথমবারের মতো যেন চারপাশটা একটু শান্ত, আর কোথাও যেন বাতাসে ভেসে আসছে আরিয়ানের সেই অদৃশ্য প্রতিশ্রুতি। ইলাফুল, তোমাকে আমি সব সময় আগলে রাখবো। সিলেটের পাহাড়ের কোলে ইলারিয়ানের স্বপ্ন বাগান। এই রাত দুটি দিন কেটে গেল এক অপার্থিব শান্তিতে। আরিয়ানের স্মৃতিমাখাই বাড়িটি যেন ইলার শরীরের সব ক্লান্তি শুষে নিয়েছে। শাহরিয়ারের কঠোর নিরাপত্তায় বাইরের জগতের কোনো অশান্তি এখানে পৌঁছাতে পারেনি। কিন্তু তৃতীয় দিন সকালে হঠাৎ করে এই ছন্দপতন ঘটল। সকাল থেকে শাহরিয়ারকে নিচে দেখা যাচ্ছে না। ইলা লক্ষ্য করলো বাগানে আজ শাহরিয়ার হাঁটতে বের হয়নি, এমনকি নাস্তার টেবিলেও তার দেখা নেই। চিন্তিত হয়ে ইলা নিচে নেমে এলো। শাহরিয়ারের ঘরের দরজায় নক করতে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সে ধীরে ধীরে দরজা ধাক্কা দিল। ভেতরে ঢুকতে ইলার বুকটা কেঁপে উঠল। সুঠাম দেহের সেই শক্তপোক্ত মানুষটা আজ বিছানায় কুঁকড়ে পড়ে আছে। শাহরিয়ারের কপাল বেয়ে ঘাম ছড়ছে, নিঃশ্বাস বলছে খুব দ্রুত। গত কয়েকদিনের প্রচণ্ড মানসিক চাপ, না ঘুমিয়ে রাত পাহারা দেওয়া, আর ইলার সুরক্ষায় বনের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ছুটাছুটি করার ধকল সইতে পারেনি তার শরীর। প্রচণ্ড জ্বরে শাহরিয়ার আচ্ছন্ন হয়ে আছে। ইলা দ্রুত এগিয়ে গিয়ে শাহরিয়ারের কপালে হাত রাখল। আগুনের মতো গরম ঘাসে দ্রুত বাটি ভর্তি জল আর তোয়ালে নিয়ে এলো জলপট্টি দেওয়ার জন্য। কিন্তু ইলা যখনই তোয়ালেটা শাহরিয়ারের কপালে ছোঁয়াতে চাইল, ঠিক তখনই শাহরিয়ার জ্বরের ঘোরেও সতর্কভাবে ইলার হাতটা আলতো করে সরিয়ে দিল। ম্যাম, আপনি এখানে কেন? উপরে যান, আমি ঠিক আছি। আপনি আমার সামনে আসবেন না, এটা প্রোটোকলের বাইরে। ইলা অবাক হয়ে তাকিয়ে রইল। এই অবস্থায় ছেলেটা নিজের কর্তব্যের কথা ভাবছে। সে আবার জলপট্টি দিতে চাইল, কিন্তু শাহরিয়ার এবার বিছানা থেকে ওঠার চেষ্টা করে বাধা দিল। প্লিজ ম্যাম, আমি একজন সামান্য মানুষ মাত্র। আপনি আরিয়ান স্যারের আনামত। আপনার সেবা নেওয়া আমার সাজে না। আপনি রুমে যান, আমি মেডিসিন খেয়ে নিয়েছি। ইলার চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। গলার স্বর কিছুটা উঁচিয়ে আবেগের সাথে বলল। কিসের ম্যাম, কিসের সাধারণ মানুষ শাহরিয়ার? এই যে গত কয়েকটা দিন আপনি নিজের খাওয়া, ঘুম, সবটুকু সুখ বিসর্জন দিয়ে আমার ছায়া হয়ে আছেন, তাকে শুধু প্রোটোকলের জন্য? আরিয়ান আপনাকে আমানত রক্ষা করতে বলেছিল, কিন্তু আপনি যা করছেন তা কেবল দায়িত্ব দিয়ে হয় না। শাহরিয়ার চুপ করে রইল। জ্বরের ঘোরে তার চোখ বুজে আসছে। ইলা তোয়ালেটা নিংড়ে শাহরিয়ারের কপালে বসিয়ে দিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল। আজ যদি আপনার নিজের বোন হতাম তাহলে কি এভাবে দূরে ঠেলে দিতে পারতেন না তো? তাহলে আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনার নিজের বোন হয়ে। বড় ভাইকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে বোন কি কোনোদিন নিজের ঘরে শান্তিতে ঘুমোতে পারে? শাহরিয়ার এবার চোখ মেলে তাকালো, জ্বরে লাল হয়ে যাওয়া চোখে বিস্ময়।
আপনি আমার কাছে শুধু একজন অফিসার নন শাহরিয়ার ভাই। আপনি আমার সেই বড় ভাই যে নিজের জীবন বাজি রেখে আমাকে আর আমার অনাগত সন্তানকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছেন। পর হয়ে থাকতে চাইলেই কি পর হওয়া যায়? আপনি যদি আজ সেবা করতে না দেন, তবে আমি নাস্তা করব না, এক পাও নড়ব না এখান থেকে। ইলার কথাগুলো তীরের মতো শাহরিয়ারের বুকে বিঁধল। যে ছেলেটি সারা জীবন একাকিত্ব আর এতিমখানায় অবহেলায় বড় হয়েছে, তার কাছে বোন ডাকটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। তার পাথরের মতো শক্ত চোখ দুটো ভিজে উঠল। সে আর বাধা দিল না। পরের কয়েক ঘন্টা ইলা পরম মমতায় শাহরিয়ারের সেবা করল। বারবার জলপট্টি বদলে দেওয়া, লেবুর শরবত বানিয়ে খাওয়ানো, সবই সে করলো একজন আপন বোনের মতো। শাহরিয়ার নিশ্চুপ হয়ে ইলার সেবা গ্রহণ করছিল আর মনে মনে ভাবছিল, স্যার, আপনি শুধু আমাকে চাকরি দেননি, আপনি আমাকে একটা পরিবার দিয়ে গেছেন। আপনার ঋণ আমি এই জীবনেও শোধ করতে পারবো না। বিকেলের দিকে শাহরিয়ারের জ্বর কিছুটা কমলে সে ধীর গলায় মনে মনে বলল, আজ যদি নোহা এখানে থাকতো খুব খুশি হতো। ও সবসময় বলতো ইলা ভাবি খুব ভালো। আজ বুঝলাম ও কেন এমনটা বলতো। শাহরিয়ারের মুখে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। বাইরের ঝোড়ো হাওয়া যেন আজ কিছুটা শান্ত হয়ে এসেছে। একদিন বিকেলে শাহরিয়ার আর ইলা পাহাড়ি বাজার থেকে প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বের হলো। কেনাকাটা শেষে যখন তারা বাংলোর দিকে ফিরছিল, রাস্তার মোড়ে ছোট এক পুরনো জুয়েলারি শপ ইলার নজরে পড়ল। দোকানটির কাচের শোকেজে রাখা একটি মাটির নকশা করা গয়না সেট দেখে ইলা হঠাৎই খুব খুশি হয়ে উঠল। তার চোখে মুখে সে পুরনো চঞ্চলতা ফিরে এলো। সে প্রায় দৌড়ে দোকানটির দিকে গেল। শাহরিয়ার দূর থেকে অবাক হয়ে দেখছিল। কতদিন পর ইলার মুখে এমন হাসি দেখল সে। কিন্তু মিনিট কয়েক পর ইলা যখন দোকান থেকে বেরিয়ে এলো, তার সেই হাসিটা কর্পূরের মতো উবে গেছে। মুখটা ম্লান, চোখে একরাশ শূন্যতা। শাহরিয়ারের দিকে না তাকিয়ে সে গটগট করে সামনে হাঁটতে লাগলো। শাহরিয়ার কিছু বলতে চেয়েও পারল না। ইলার বিষণ্ণতা তাকে থামিয়ে দিল। বাংলোতে ফেরার পর শাহরিয়ার কিচেনের সব বাজার গুছিয়ে রাখলো, কিন্তু তার মাথায় ঘুরছিল ইলার ওই হঠাৎ বদলে যাওয়া মুখটা। সে নিজের ঘর থেকে একটি বড় লাগেজ আর বাজার থেকে নিয়ে আসা সেই লাগেজটি নিয়ে ইলার রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় মৃদু নক করে অনুমতি চাইল। ম্যাম, ভিতরে আসতে পারি? ভেতর থেকে খুব নিচু স্বরে সাড়া এলো, আসুন শাহরিয়ার ভাই। শাহরিয়ার ভেতরে ঢুকে দেখলো ইলা জানালার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। জানালার কাছের প্রতিবিম্বে দেখা যাচ্ছে ইলার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। সে যে মাত্রই প্রচুর কেঁদেছে তাই স্পষ্ট। শাহরিয়ারের মনটা খচখচ করে উঠল। সে লাগেজটা একপাশে রেখে বিচলিত কণ্ঠে প্রশ্ন করল, ম্যাম, কি হয়েছে? হঠাৎ এইভাবে কান্না করছেন কেন? ইলা চোখ মুছে কোনো মতে বলল, কিছু না শাহরিয়ার ভাই, আপনি কেন এসেছেন? ম্যাম, প্লিজ কিছু লুকাবেন না। বাজারে ওই জুয়েলারি শপ থেকে ফেরার পর থেকেই আপনি এমন করছেন। আমি কি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়েছি? আমার কোনো আচরণে আপনি কি বিরক্ত? ইলা এবার শাহরিয়ারের দিকে ঘুরে তাকালো। তার চোখের বাঁধ ভেঙে আবার জল গড়িয়ে পড়ল। সে কান্নায় ভেঙে পড়া গলায় বলল, না শাহরিয়ার ভাই, আপনি কেন কষ্ট দেবেন? আসলে ওই দোকানে একটা আংটি দেখছিলাম, ঠিক ওরকম একটা আংটি আরিয়ান আমাকে দিতে চেয়েছিল। আজ আংটিটা দেখে আরিয়ানের কথা মনে পড়ে গেল। বাজার থেকে ফেরার সময় প্রতিটি মুহূর্তে আমার মনে হচ্ছিল আরিয়ান বুঝি আমার পাশে হাঁটছে। আমার শুধু আরিয়ানের কথাই মনে পড়ে গেল শাহরিয়ার ভাই। আমি আর সহ্য করতে পারছি না। শাহরিয়ার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে এই ক্ষতটা কোনো মলমে সারবে না। সে দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে আনা সে লাগেজটা এগিয়ে দিল। ম্যাম, আরিয়ান স্যার আপনার জন্য শুধু এই বাড়িটা রেখে যাননি, আজ এই লাগেজটা খোলার সময় এসেছে। স্যার বলেছিলেন আপনি যখন খুব একা বোধ করবেন তখন যেন এটা আমি আপনাকে দিই। ইলা কৌতূহলী চোখে লাগেজের দিকে তাকালো। শাহরিয়ার লাগেজটা খুলতে ইলা দেখলো ভেতরে থরে থরে সাজানো ছোট বড় অনেকগুলো গিফট বক্স, প্রতিটার ওপরে তারিখ লেখা। স্যার 1 বছর আগের থেকে গিফটগুলো কিনে রেখেছে। ওই জুয়েলারির শপে আপনি যা খুঁজছিলেন হয়তো তার চেয়েও সুন্দর কিছু আপনার জন্য এই বক্সে অপেক্ষা করছে। ইলা হাত দিয়ে গিফট বক্সগুলো স্পর্শ করলো।
তার মনে হলো আরিয়ান নেই তাতে কি, তার ভালোবাসা তো প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি উপহারে বেঁচে আছে। আপনি আসলে একটা জাদুকর ছিলেন ভয়েস কিং, কোনোভাবেই আমাকে একা হতে দিচ্ছেন না। শাহরিয়ার রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বলল, ম্যাম, আরিয়ান স্যার চেয়েছিলেন আপনি যেন সবসময় হাসুন। ওনার উপহারগুলোর অমর্যাদা করবেন না প্লিজ। অন্যদিকে মেহরাব খানরা এখন অনেকটা শান্ত। তারা বুঝতে পেরেছেন জোর করে ইলাকে ফিরিয়ে আনা মানে তাকে আরো দূরে ঠেলে দেওয়া। অন্তত ইলা আর তার অনাগত সন্তান যে নিরাপদে আছে, এই স্বস্তিটুকু নিয়েই তারা দিন পার করছেন। রাশেদ তালুকদার, সাবিয়া বেগম, রায়েত সবাই দিনাজপুর ফিরে গেছে। আদিবার পরিও তাদের বাড়ি চলে গেছে। নাফিজা বেগম ছেলের বউয়ের শখে চুপ হয়ে গেছে। তারা দুজন আবার যে যার প্রফেশনে ফিরে গেছে। যাওয়ার আগে বাজার থেকে আনা লাগেজটা শাহরিয়ার আলতো করে ইলার পায়ের কাছে এগিয়ে দিল। ইলা বিস্ময় নিয়ে তাকালো শাহরিয়ার চোখের ইশারায়। লাগেজটা খুলতে বলল। ইলা তার কথা মতো সেটা করল, কিন্তু চেনটা খুলতেই ইলার চোখ ছানা বড়া হয়ে গেল। লাগেজের ভেতরে মখমলের ছোট বড় অসংখ্য বক্স। প্রতিটি বক্সে বাজারের সেই জুয়েলারি শপের দামি দামি গয়না, আংটি, ব্রেসলেট, কানের দুল আর গলার হারের এক বিশাল সমারোহ। এলা অবাক হয়ে শাহরিয়ারের দিকে তাকালো। তার কান্নার রেশ তখনও কাটেনি।